এই পর্বে আমরা শিখব ইংরেজি ভাষার বেসিক বাক্য গঠন। ইংরেজি ভাষার বেসিক বাক্য গঠন হলো দুটি। এক নম্বর হলো সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট। আর দুই নম্বর হলো সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট। এই দুটো হলো ইংরেজি ভাষার একদম বেসিক বাক্য গঠন। আজকে আমরা এই দুটো বাক্য গঠন নিয়ে আলোচনা করব। তাহলে বেশি আলোচনা করব এক নম্বর বাক্য গঠনটা নিয়ে। সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট। এই বাক্য গঠনটি ব্যবহার হয় বর্ণমূলক বাক্যে, অর্থাৎ বর্তমান বর্ণমূলক এবং অতীত বর্ণমূলক হাবোধক বাক্যে। সিম্পল প্রেজেন্ট টেন্স এবং সিম্পল পাস্ট টেন্সের যে অ্যাফার্মেটিভ বাক্য আছে, সেই অ্যাফার্মেটিভ বাক্য তৈরি করতে আমরা এই এক নম্বর স্ট্রাকচারটি বা বাক্য গঠনটি ব্যবহার করি। সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট। আমরা জানি টেন্সের উপর ভিত্তি করে আমরা 4 ধরনের বাক্য তৈরি করি। 1 বর্ণমূলক বাক্য, 2 চলমান বাক্য, 3 এইমাত্র শেষ বাক্য এবং 4 দীর্ঘ সময় চলমান বাক্য। আর আমরা এটাও জানি সাবজেক্ট কি। সাবজেক্ট হলো যে কাজটা করে, এর অপর নাম হলো ডুয়ার। আর এটা আমরা জানি অবজেক্ট কি। অবজেক্ট হলো যার উপরে কাজটা সম্পন্ন হয়। যদি আমি রান্না করতে চাই বা খেলতে চাই বা পানি পান করতে চাই, যে কোনো একটা কাজ যদি আমি করতে চাই, এই কাজটা যার উপরে সম্পন্ন হয় তাকে আমরা বলি অবজেক্ট। যদি আমি খেলি তাহলে খেলা কাজটা যার উপরে সম্পন্ন হবে। যদি ফুটবল খেলি তাহলে ফুটবলের উপরে সম্পন্ন হবে, ক্রিকেট খেললে ক্রিকেটের উপরে সম্পন্ন হবে, ব্যাডমিন্টন খেললে ব্যাডমিন্টনের উপরে সম্পন্ন হবে। অর্থাৎ যে কোনো কাজ, যদি আমি রান্না করি, রান্না কাজটা যার উপরে সম্পন্ন হবে। যদি আমি ভাত রান্না করি তাহলে ওই ভাতের উপরে আমার রান্না কাজটা সম্পন্ন হবে। সুতরাং অবজেক্ট হলো যার উপরে কাজটা সম্পন্ন হয়। সুতরাং এই জন্য আমরা বলি এটাকে রিসিভার বলি। তাহলে সাবজেক্ট হলো ডুয়ার এবং অবজেক্ট হলো রিসিভার। তাহলে আমরা সাবজেক্ট চিনি, অবজেক্ট চিনি এবং এটাও আমরা জানি আমাদের সাবজেক্ট বা ডুয়ার হলো, আমরা প্রাথমিকভাবে 8জনকে আমরা শিখে নিই 8টি। আমাদের সাবজেক্ট বা ডুয়ার হলো কয়জন? ডুয়ার হলো সাবজেক্ট বা ডুয়ার হলো কয়জন? 8জন। 8জন বা 8টি। সেটা আমরা প্রোনাউন থেকে জানি। আমাদের যে পার্সোনাল প্রোনাউন আছে সেখানে আমাদের এই লিস্টে আছে। সেটা কি, প্রথমে হলো ফার্স্ট পার্সনে আছে 2জন, সেকেন্ড পার্সনে 1জন, থার্ড পার্সন সিঙ্গুলার নম্বরে আছে 4জন এবং থার্ড পার্সন প্লুরালে আছে কয়জন? 1জন। তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লুরালে 2জন, সেকেন্ড পার্সন 1জন, 3জন। ফার্স্ট পার্সন আছে 2জন, ফার্স্ট পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল আই এবং উই 2জন, সেকেন্ড পার্সনে আছে 1জন ইউ, তারপরে সিঙ্গুলার ইউ, প্লুরাল ইউ, তারপরে হলো থার্ড পার্সন সিঙ্গুলারে 4জন এবং থার্ড পার্সন প্লুরালে 1জন। টোটাল 8টি শব্দ আমাদের ডুয়ার হিসেবে আমরা কাজ করি। তাহলে এখানে আমরা প্রথমে শিখব সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট। এবং এই স্ট্রাকচার আমরা কোথায় ব্যবহার করি? বর্ণমূলক বাক্যে, বর্ণমূলক হাবোধক বাক্যে, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স এবং সিম্পল পাস্ট টেন্স। তাহলে সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট। তাহলে আমরা যদি একটা ভার্ব নেই, যদি আমি প্লে ভার্বটাই নেই, তাহলে কি হবে বাক্য গঠনটা? আমাদের প্রথম আছে ডুয়ার হলো আই, তাহলে আই প্লে ফুটবল অথবা ক্রিকেট, ব্যাডমিন্টন, যে কোনো খেলা আমরা দিতে পারি। আই প্লে ফুটবল। এভাবে আমাদের এখানে কটা বাক্য হতে পারে? 8টা বাক্য হবে। আই প্লে ফুটবল, উই প্লে ফুটবল, ইউ প্লে ফুটবল, হি প্লেস ফুটবল, শি প্লেস ফুটবল, ইট প্লেস ফুটবল, রহিম প্লেস ফুটবল, দে প্লে ফুটবল। আমরা এটাও জানি যদি আমাদের সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মেন ভার্বের সাথে অ্যাজ বা ইয়ে যুক্ত হয়। এবং এই নিয়মটা শুধুমাত্র আমাদের বর্তমান বর্ণমূলক হাবোধক বাক্যে, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সের হাবোধক বাক্যে, অ্যাফার্মেটিভ বাক্যে শুধু এই নিয়মটা আছে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মেন ভার্বের সাথে অ্যাজ বা ইয়ে যোগ হয়। তাহলে এভাবে আমাদের 8টা বাক্য হবে। আমরা যদি আরও কোনো ভার্ব নেই, যদি আমরা ড্রিঙ্ক নেই, ঠিক তেমনি হবে ড্রিঙ্ক, আই ড্রিঙ্ক ওয়াটার। তাহলে এখানে আই হলো আমাদের সাবজেক্ট বা ডুয়ার এবং ওয়াটার হবে আমাদের অবজেক্ট বা রিসিভার। আই ড্রিঙ্ক ওয়াটার, আই ড্রিঙ্ক ওয়াটার,
আই ড্রিঙ্ক ওয়াটার। ঠিক এখান থেকে আমরা 8টা বাক্য বানাতে পারবো। উই ড্রিঙ্ক ওয়াটার, ইউ ড্রিঙ্ক ওয়াটার, হি ড্রিঙ্কস ওয়াটার, শি ড্রিঙ্কস ওয়াটার, ইট ড্রিঙ্কস ওয়াটার, দে ড্রিঙ্ক ওয়াটার, রিনা ড্রিঙ্ক ওয়াটার। তাহলে আমরা এই ড্রিঙ্ক ভাব দিয়েও এইভাবে আমরা, যেহেতু আমাদের ডুয়ার হলো 8টি, আমরা 8টা বাক্য তৈরি করতে পারি। এভাবে যে কোনো ভাব নিলেই হবে। যদি আমরা ড্র নেই একই, আরও যে কোনো কুক নেই একই। এখন এখানে এটা হলো সাধারণ বাক্য গঠন। তাহলে আমরা সাবজেক্ট নিব, তারপরে মেইন ভার্ব বসাবো, অবজেক্ট বসাবো। এটা হলো 1 নম্বর বাক্য গঠন। এই 1 নম্বর বাক্য গঠনে আমাদের আরেকটা ব্যাপার কিন্তু আছে। তো প্রথমে কি সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট। এখন মেইন ভার্ব যদি ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ হয়, যদি মেইন ভার্ব ইনট্রানজিটিভ হয়, ইনট্রানজিটিভ হলে মেইন ভার্ব যদি কি হয়, ইনট্রানজিটিভ হয়, তাহলে কিন্তু সেখানে আমাদের আরেকটা শব্দ আসবে। অবজেক্টের আগে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, প্রিপোজিশন ব্যবহার করতে হবে। এটা একটা বিষয়। আরও একটা বিষয় কিন্তু এখানে আছে, সেটা হলো অবজেক্ট যদি কি হয়, আমাদের কমন নাউন হয়, সিঙ্গুলার কমন নাউন হয়। যদি আমাদের অবজেক্ট কি হয়, কমন নাউন হয় এবং সিঙ্গুলার কমন নাউন হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের আর্টিকেল বসবে, এ অথবা এন। আর যদি প্লুরাল কমন নাউন হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে দি ব্যবহার করতে হবে। অর্থাৎ আমাদের অবজেক্টটা যদি কি হয়, কমন নাউন হয়, যদি সিঙ্গুলার হয় তাহলে এ অথবা এন বসবে, আর যদি প্লুরাল হয় তাহলে সেক্ষেত্রে দি বসবে, কমন নাউন হলে। এখন এখানে তাহলে আরও 2টি শব্দ আসতেছে 2টা শর্তের উপরে। যদি অবজেক্টটা কমন নাউন হয়, অবজেক্ট কমন নাউন হলে, আর এটা যদি ইনট্রানজিটিভ ভার্ব হয়। ইনট্রানজিটিভ ভার্ব আমরা কোনগুলোকে বলি, যে কাজগুলো করতে ডুয়ার বা যে কাজটা করবে সাবজেক্টের যদি কি লাগে, তার অঙ্গ প্রত্যঙ্গ লাগে এবং পাশাপাশি একটা বাইরের উপকরণ লাগে। যেমন এখানে যদি উপকরণ লাগে তাহলে সেটা হলো ট্রানজিটিভ ভার্ব। যদি উপকরণ লাগে সেটা ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ কোন ভার্বগুলো আমাদের ইনট্রানজিটিভ হবে, যদি কোনো কাজ ডুয়ার বা সাব যদি একা নিজে করতে পারে তাহলে সেটা হবে ইনট্রানজিটিভ। আর যদি কাজটা করতে কি লাগে, বাইরের সাহায্য লাগে, অর্থাৎ ডুয়ারের অঙ্গ প্রত্যঙ্গ লাগবে প্লাস কি লাগবে, উপকরণ লাগবে। যেমন প্লে কাজটা, এই প্লে কাজটা করতে ডুয়ারের কি লাগবে, পা লাগবে, তার অঙ্গর একটা অঙ্গ লাগবে পা, আবার কি লাগবে, সাথে একটা বাইরের উপকরণ বল লাগবে। তাহলে এই 2টা মিলে হলো প্লে কাজটা হবে। এই ভার্বটা হলো ট্রানজিটিভ, এটা হলো ট্রানজিটিভ ভার্ব, ভিটি, ট্রানজিটিভ। আর যদি আমি একটা ভার্ব নিই গো, তাহলে এই কাজটা করতে কিন্তু ডুয়ারের শুধুই পা লাগবে আর বাইরের কোনো উপকরণ লাগবে না। তাহলে এটা হলো ইনট্রানজিটিভ, ভিআইটি, ইনট্রানজিটিভ। এটা হলো ইনট্রানজিটিভ, অর্থাৎ যে কাজটা ডুয়ার একা নিজে করতে পারে। এরকম কি আছে, সুইম আছে, এই কাজটা করতে ডুয়ার তার বাইরের কোনো উপকরণ লাগবে না, কাজটা সে অঙ্গ প্রত্যঙ্গ করতে পারে। আর কি আছে, যেমন ফ্লাই আছে, পাখি উড়ে, পাখি উঠতে তার নিজের অঙ্গ পাখা ব্যবহার করে। তাহলে এখানে আমাদের এই 1 নম্বর যে বাক্য গঠন, সেখানে আরও 2টা শব্দ আসবে। কি আসবে, 2টা শর্তের উপরে। এক হলো যদি আমাদের মেন ভার্ব কি হয়, ইনট্রানজিটিভ হয়, ইনট্রানজিটিভ হয়, তাহলে অবশ্যই মেন ভার্বের পূর্বে কি লাগবে, প্রিপোজিশন লাগবে। তাহলে সাবজেক্ট মেন ভার্ব কি হলো, ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। যদি মেন ভার্ব কি হয়, ইনট্রানজিটিভ হয়, তাহলে কি লাগবে, প্রিপোজিশন লাগবে, পিআরইপি, আমরা সংক্ষেপে লিখলাম পিআরই, প্রিপোজিশন লাগবে, তারপরে অবজেক্ট বসবে। আরেকটা কথা হলো এখানে যদি অবজেক্ট কি হয়, কমন নাউন হয়, তাহলে কি আসবে, আর্টিকেল আসবে।
তাহলে আমাদের 1 নম্বর যে বাক্য গঠন সেখানে আরও 2 শব্দ আসতেছে, সেটা কি সাবজেক্ট মেইন ভার্ব। যদি মেইন ভার্ব কি হয় আমাদের ইনট্রানজিটিভ হয় তাহলে কি লাগবে, প্রিপোজিশন আসবে, তারপর কি আর্টিকেল আসবে, আর্টিকেল প্লাস অবজেক্ট। তাহলে আরও 2টি শব্দ আসতেছে, প্রিপোজিশন এবং আর্টিকেল, 2টা শর্তের উপরে, 2টা শর্তের উপরে আরও 2টি শব্দ আসবে। তাহলে 1 নম্বর বাক্যগঠনটা কি হয়ে গেল, আমাদের মোট 5টা শব্দ লাগবে, 5টা শব্দ লাগবে। ঠিক তেমনি করে 2 নম্বর যে বাক্য গঠন আছে সেখানেও আমাদের এই 2টা শব্দ আসবে, সেটা হলো প্রিপোজিশন এবং আর্টিকেল, 2টা শর্তের উপর। একটা শর্ত কি, মেইন ভার্ব যদি ইনট্রানজিটিভ হয় এবং অবজেক্ট যদি কমন নাউন হয়, তাহলে 1 নম্বর বাক্য গঠনে মোট শব্দ লাগবে 5টি এবং 2 নম্বর বাক্য গঠনে মোট শব্দ লাগবে 6টি। 2 নম্বর বাক্য গঠনটি আমাদের ইংরেজি ভাষার সকল বাক্যেই লাগে। আর 1 নম্বর বাক্য গঠন কোথায় লাগে, 1 নম্বর বাক্য গঠনটি লাগে শুধুমাত্র বর্তমান বর্ণনামূলক এবং অতীত বর্ণনামূলক হাবোধক বাক্যে। এখন যদি আমি একটা ভার্ব নিই রিড যদি নেই, RED রিড, তাহলে আমি বই পড়ি, আই রিড বুক, আমি বই পড়ি, আই রিড বুক। রিড ভার্বটা হলো একটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে আর আমাদের বুক শব্দটা হলো একটা কমন নাউন। কেমন ধরনের কমন নাউন, এটা সিঙ্গুলার কমন নাউন। সুতরাং এখানে কি লাগবে, একটা আর্টিকেল লাগবে। কি আর্টিকেল বসবে এখানে, এ বসবে। আই রিড এ বুক, আই রিড এ বুক, আই রিড এ বুক। এখানে আমাদের আর্টিকেল এ বসাতে হবে। আর্টিকেল এ বসানো বা এন বসানোর যেটা নিয়ম হলো, আমরা এখানে একটু সাধারণ আলোচনা করি, সেটা হলো আমাদের যেই নাউনটা থাকবে, আর্টিকেল কিন্তু নাউনের পূর্বে বসে, এটা আমাদের মনে রাখতে হবে। আর্টিকেল বসবে নাউনের পূর্বে এবং কমন নাউনের পূর্বে। যদি সিঙ্গুলার হয় তাহলে এন বসবে, আর প্লুরাল হলে দি বসতে পারে। তাহলে কি হলো, আর্টিকেল বসবে, আমরা বলি প্রথম যেই নাউনটা থাকবে, নাউনের যে প্রথম যে বর্ণটা, সেই বর্ণের উচ্চারণ যদি কি হয়, কনসোনেন্ট সাউন্ড হয়, তাহলে বসবে এ। আর যদি নাউনের যে প্রথম যে বর্ণটা তার উচ্চারণ যদি কি হয়, ভাওয়েল হয়, তাহলে বসবে এ। এখানে 2টা কথা, একটা হলো ভাওয়াল সাউন্ড, আর হলো ভাওয়াল লেটার। তাহলে সাউন্ডটা যদি ভাওয়াল সাউন্ড হয় তাহলে হবে এন, আর যদি কনসোনেন্ট সাউন্ড হয় তাহলে হবে এ। তাহলে একটা শব্দটা হলো কি, কনসোনেন্ট সাউন্ড এবং ভাওয়েল সাউন্ড। কোনটা, ওই নাউনটার প্রথম যে বর্ণটা। কারণ আমরা জানি ইংরেজি ভাষায় ভাওয়াল লেটার হলো কয়টা, লেটার হলো 5টা। লেটার কয়টা, 5টা। এ, ই, আই, ও, ইউ, এই 5টা হলো লেটার। কিন্তু এই 5টা লেটার কি লেটার, এটা হলো ভাওয়াল লেটার। কিন্তু এই 5টা লেটারের সাউন্ড মানে উচ্চারণ কিন্তু হলো 20টি। তাহলে ভাওয়াল লেটার কয়টা ইংরেজি ভাষায়, 5টা। ভাওয়াল সাউন্ড কয়টা, 20টা। এই 20টার ভিতরে 12টা সাউন্ড হলো সিঙ্গেল, 12টা সাউন্ড কি মনো ভাওয়াল সাউন্ড মানে সিঙ্গেল। আর 8টা হলো ডাবল ভাওয়াল সাউন্ড, ডাবল, এটা হলো মনো ভাওয়াল সাউন্ড, আর এটা হলো ডাবল ভাওয়াল সাউন্ড, ডাবল ভাওয়াল সাউন্ড। তাহলে 5টা বর্ণের কয়টা সাউন্ড, 20টা সাউন্ড। 20টার মধ্যে 8টা হলো সিঙ্গেল বা মনো ভাওয়াল সাউন্ড, আর 8টা হলো ডাবল ভাওয়াল সাউন্ড। এই 12টা ভাওয়াল সাউন্ডকে আর্টিকেল বসানোর ক্ষেত্রে ধরা হয় ভাওয়াল সাউন্ড। 12টা কে আছে,
অ আ ই, দুইটা ই আছে আমাদের, হ্রস্ব ই দীর্ঘ ই, উ উ, এরকম 12টা সাউন্ডকে ধরা হয়। আর ডাবল ভাওয়েল সাউন্ড কোনটা ধরা হয়? ইয়া, উয়া, এরকম এরকম আছে আমাদের কয়টা? 8টা। যাক, এটা নিয়ে আমরা আরেকটা ক্লাস করব যে কীভাবে আমাদের আর্টিকেল ব্যবহার করতে হয়। আমি একটু সাধারণ ধারণা এখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের যে নাউনটা আছে, নাউনের যে প্রথম বর্ণটার যদি লেটার যদি হয় কনসোনেন্ট তাহলে হবে না, সাউন্ডটা হইতে হবে কনসোনেন্ট সাউন্ড। আর যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে হবে এন, আর কনসোনেন্ট সাউন্ড হলে হবে এ। তাহলে কি দাঁড়ালো? আমাদের যে 1 নম্বর বাক্য গঠন, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট, এটা বসে বর্তমান এবং অতীত বর্ণমূলক হাবোধক বাক্যে। এবং এখানে আরও দুটো শব্দ আসবে। যদি মেইন ভার্ব ইনট্রানজিটিভ হয় তাহলে প্রিপোজিশন বসবে, আর যদি অবজেক্ট কি হয়, কমন নাউন হয় এবং সিঙ্গুলার কমন নাউন হলে বসবে এন। তাহলে আমাদের মোট 1 নম্বর যে বাক্য গঠন আছে সেখানে মোট শব্দ লাগবে 5টি। এখন আমরা যদি গো দিয়ে বাক্য বানাই তাহলে কি হবে? আই গো। এখন গো কোথায় যাব? আমি মসজিদ যেতে পারি, বাজার যেতে পারি, কোনো প্লেসে যেতে পারি, অন্য দেশে যেতে পারি। আই গো টু ঢাকা, আই গো টু বাজার, আই গো টু মস্ক, আই গো টু স্কুল। তাহলে এই প্রিপোজিশন বসে। প্রিপোজিশন কি করে? ভার্বের যে কাজ, সেই কাজের দিক, সময় এবং জায়গা নির্দেশ করে। তাহলে আই গো, এই যে কাজটা, এই কাজটা আমি প্রিপোজিশন বসাবো কেন? আমাদের যে এই যে ভার্ব, এই ভার্বের কাজের দিক বুঝাবে, সময় বুঝাবে এবং কি করবে? জায়গা বুঝাবে। যদি আমি রান্না করি, আমি যদি একটা বাক্য বানাই রান্না করা, মাই মাদার কুকস ফুড, তাহলে এখানে কুক যে ভার্বটা সেটা কিন্তু হলো আমাদের ট্রানজিটিভ ভার্ব। মাই মাদার কুকস ফুড, আমার মা খাবার রান্না করে। তাহলে আমি যদি এখানে প্রিপোজিশন দিতে চাই তাহলে কি হবে? প্রিপোজিশন ব্যবহারের যে নিয়ম সেটা হলো যে যদি ইনট্রানজিটিভ ভার্ব হয় তাহলে অবশ্যই কি করতে হবে? প্রিপোজিশন দিতে হবে অবজেক্টের আগে। আর যদি ট্রানজিটিভ ভার্ব হয় তাহলে অবজেক্টের পরে প্রিপোজিশন বসে। আমি যদি ভার্বের কাজের দিক বোঝাতে চাই, সময় বোঝাতে চাই, জায়গা বোঝাতে চাই, তাহলে কি হবে? সেখানে আমাকে প্রিপোজিশন ব্যবহার করতে হবে। মাই মাদার কুকস ফুড ইন দ্য কিচেন, মাই মাদার মেক্স ব্রেকফাস্ট অ্যাট 7 o'clock। এভাবে আমরা প্রিপোজিশন ব্যবহার করতে পারি। তাহলে আমরা যদি 1 নম্বর বাক্য গঠনটা করতে চাই, আমাদের প্রথমে 1 নম্বর বাক্য গঠনটা আমরা শিখবো খুব ভালো করে। এবং এখানে আর দুটো জিনিসের ব্যবহার আসছে, সেটা হলো প্রিপোজিশন এবং আর্টিকেল। যদি আমরা 1 নম্বর বাক্য গঠনটা ভালো করে শিখতে পারি তাহলে আমাদের আর অন্য কোনো বাক্য গঠন করতে কোনো সমস্যা হবে না। আমরা পরবর্তী ক্লাসে দ্বিতীয় বাক্য গঠন এবং আর্টিকেল এবং প্রিপোজিশনের ব্যবহারগুলো পর্যায়ক্রমে খুব ভালো করে শিখব।